গল্প শুনতে কারটা ভালো লাগে? সবারই ভালো লাগে। আজকে আমি আপনাদের সামনে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছুটি গল্পটি আলোচনা করব। সাধনা পত্রিকায় 1892 খ্রিস্টাব্দে এই ছুটি গল্পটি প্রথম প্রকাশিত হয়। পরে এই গল্পটি গল্পগুচ্ছ প্রথম খণ্ডে 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাব উদয় হইল। অর্থাৎ সমস্ত বালকেরা যখন খেলতে গেছে সেই সময় তাদের সর্দার বা তাদের মনিটর বা প্রধান ফটিক চক্রবর্তীর মাথায় একটা বুদ্ধি হলো যে নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ, অর্থাৎ নদীর ধারে যে একটা বড় শাল কাঠ আছে, সেটা দেখতে অনেকটা মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। সেটা দেখতে অনেকটা মাস্তুল, অর্থাৎ মাস্তুল মানে কি সেটা আমরা আগে বুঝে নেই। মাস্তুল মানে হচ্ছে নৌকো হোক বা জাহাজ। এই নৌকা বা জাহাজকে বেঁধে রাখার জন্য যে বড় ধরনের একটা খুঁটি দরকার, সেই খুঁটিটাই হচ্ছে মাস্তুল। তাই তারা সবাই মিলে খেলার ছলে সেই মাস্তুলকে কি করবে, গড়িয়ে গড়িয়ে অন্য জায়গায় রূপান্তরিত করবে বা ফেলে দেবে। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। অর্থাৎ তারা ভাবছে যে যে ব্যক্তির কাঠ তার অসুবিধে হবে, তার সমস্যা হবে, তারপরেও কিন্তু তারা আনন্দের সঙ্গে সেই কাঠটিকে গড়াইয়া লয়ে যাবে বা নিয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু সেই 12-13 বা 14-15, 16-17 এই বয়সের বালক বা বালিকাদের মধ্যেই দেখা যায়। তারা কি করে মানুষকে সমস্যায় ফেলানো যায়, কি করে মানুষের সমস্যায় তৈরি করে নিজে আনন্দ উপভোগ করা যায়, সেটা কিন্তু আমরাও করে এসেছিলাম। তাই কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, অর্থাৎ সবাই বলছে ঠিক আছে তাহলে তাই করা যাক, তাহলে এই খেলাটাই শুরু করি, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল। অর্থাৎ সর্দার ফটিক চক্রবর্তীর ছোট ভাই মাখনলাল, সে কি করলো, সেই গুড়িটার উপরে সে বসে পড়ল। ছেলেরা তো অবাক। তাই ছেলেরা বলছে, তাহার এইরূপ উদার উদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। অর্থাৎ বলে, কি রে ভাই, আমরা এটা খেলবো আর সে হুট করে মাঝখানে এসে বসে গেল। সবাই কিন্তু এই মাখনলালের ব্যবহার দেখে অবাক হয়ে গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। একজন এসে কিন্তু তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, এই উঠে যা, কিন্তু সে সেখানেই বসে থাকলো। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্পর্কে নীরবে চিন্তা করিতে লাগিল। অর্থাৎ মাখনলাল ভাবছে, এই খেলা খেলা করে কি লাভ, এগুলো সবই মিথ্যা, এগুলো করে কোনো লাভ আছে? অর্থাৎ মনে মনে ভেবে ভেবে সে কিন্তু সেই গুড়িটার মধ্যেই কিন্তু বসে থাকলো। এবার কি, যেহেতু তাদের মধ্যে ফটিক হচ্ছে প্রধান বা সর্দার, সে আসি আস্ফালন করে কইল, দেখ মার খাবি, এই বেলা ওঠ।
অর্থাৎ সে কিন্তু তার ভাইকে রাগ দেখালো, নইলে কিন্তু মেরে দেব, উঠে যা। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া রইল। অর্থাৎ কি করলো, তার ভাই আবার সেই গুড়িটার মধ্যে ভালোভাবে কি করে বসা যায় সেই ব্যবস্থাটা করল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। অর্থাৎ সে মনে মনে ভাবছে একে কিন্তু কয়েকটা দেওয়াই উচিত, অর্থাৎ কেলানি যেটাকে বলি আমরা, কিন্তু ভাবছে যে না, একে মারলে বাড়িতে গিয়ে আবার মাকে বলবে, মা তখন আমাকে মারবে। এদিকে আবার ভাবছে যে যেহেতু আমি সর্দার, অর্থাৎ সমস্ত ছেলেদের মধ্যে আমি ডন, আমি দাদা, এবং আমি দাদাগিরি করি, তাই ভাবছে দিয়ে দিই একে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এক্ষুনি ইহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ এবার পূর্বাপেক্ষা অর্থাৎ পূর্বের থেকে আরো একটা ভালো খেলা তার মাথায় উদয় হইয়াছে। কার মাথায়? ফটিক চক্রবর্তীর মাথায় উদয় হইয়াছে। তাহাতে আরেকটু বেশি মজা আছে। কি মজা? প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। অর্থাৎ ফটিক বলেই দিল যে এবার আমরা কি করব, বসে আছে তো থাক, ওকে শুদ্ধ আমরা কি করব, সেই কাঠটাকে গড়াবো। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, অর্থাৎ সে যে বসে আছে তাতেই সে কিন্তু গৌরবান্বিত। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে, অর্থাৎ সে যে বসে আছে তাতে তার মনে হচ্ছে যে আমি বিশাল কিছু, কিন্তু সে যে পড়ে যেতে পারে, তার যে বিপদ হতে পারে, সে কিন্তু সেটা ভাবল না। তাহা তার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। অর্থাৎ যারা সেটাকে গড়িয়ে দেবে তাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা মাথায় খেলেনি যে মাখনলাল পড়ে যেতে পারে। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। তারা যেহেতু বড় ধরনের একটা গুড়ি ছিল, সেই শালকাঠ, আর শালকাঠ এমনিতেই ভারী, এবার তারা জোরসে ঠেলা দিচ্ছে এবং বলছে মারো ঠেলা, হেইয়ো, সাবাস জোয়ান, হেইয়ো। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত মাটিতে অর্থাৎ ভূমিসাৎ হইয়া গেল। অর্থাৎ সে কিন্তু সেই গুড়ি থেকে পড়ে গেল। কে পড়ে গেল? মাখনলাল পড়ে গেল। কারা ফেললো? ওই যে সর্দার ফটিক থেকে তার বন্ধু বান্ধব, অর্থাৎ সাঙ্গ পাঙ্গ যারা। খেলার আরম্ভেই এরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, অর্থাৎ তারা ভয় পেয়ে তারা কিন্তু পালিয়ে গেল, এই ধরনের ব্যাপার। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল, বুঝে আরি এ তো মহাবিপদ হয়ে গেল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগলো। অর্থাৎ মাখন কি করলো, তার দাদাকে মারতে লাগলো, অর্থাৎ টুকুস টুকুস ব্যাপার, তাই না? তাহার নাকে মুখে আচার কাটিয়া কাঁদিতে কাঁদিতে সে গৃহাভিমুখে গমন করিল, অর্থাৎ সে বাড়ির দিকে গমন করল। ব্যাস, খেলা ভাঙ্গিয়া গেল। অর্থাৎ তারা ভেবেছিল আজকে আনন্দের সঙ্গে খেলবে, কিন্তু খেলতে গিয়ে তারা খেলতে পারল না। অর্থাৎ এখানে আবার বিপদ দেখা দিল, কারণ মাখনলালকে তারা ফেলে দিয়েছিল। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগলো। অর্থাৎ সে কি করলো, একটা নৌকার গলুইয়ের মধ্যে, অর্থাৎ দেখবে যে নদীর ধারে ভাঙা নৌকা বা বিভিন্ন ধরনের বসার জায়গা থাকে, তো সেখানে গিয়ে সে কি করলো, কাশ উৎপাটন করে চিবাইতে লাগলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক, যার কাঁচা গোঁফ এবং পাকা চুল, সে বের হয়ে এসে বললেন এবং বালককে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো চক্রবর্তীদের বাড়ি কোথায়?
বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা। বলছে ওই দিকটায়। কিন্তু কোন দিকে যে নির্দেশ করলো কাহারও বুঝিবার সাধ্য রইল না, অর্থাৎ কেউ বুঝতে পারবে না। অর্থাৎ একটা দিক দেখাই দিয়েছে, তার মানে কথায় কোন বাড়িটা হতে পারে সে তো বলেনি। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা কথা? সে বলল, জানি না তো। কেন বিরক্ত করছেন, জান না। তার মানে এই ধরনের ব্যাপারটা যেমনটা হয়। বলিয়া পূর্বপদ তৃণমূল হইতে, অর্থাৎ ঘাসের মূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘা বাঘ দিয়ে আসিয়া কহিল, এই ফটিক, মা ডাকছে। অর্থাৎ ফটিক দাদা তোমাকে মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কলা করিয়া, অর্থাৎ তাকে কোলে করে তুলে লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিক কি করলো, ওই যে তাকে কোলে করে নিয়ে যাচ্ছে, সে পাঁচটি, অর্থাৎ কি করছে, সে লাফালাফি করছে। ফটিককে দেখিবা মাত্র তাহার মা আগুন মূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক উত্তর দিল, না মারিনি তো। ফের মিথ্যে কথা বলছিস। কখনো মারিনি। মাখনকে জিজ্ঞেস করো, আমি যদি ওকে মেরে থাকি। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করে বলিল, হ্যাঁ মেরেছে তো। তখন আর ফটিকের সহ্য হইল না, অর্থাৎ দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চড় কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা, আরেকবার বল। বেশি কথা বললে ফাটাই দিব কিন্তু। অর্থাৎ সে কিন্তু মাখনকে শাসাচ্ছে। কে শাসাচ্ছে? সর্দার ফটিক চক্রবর্তী, অর্থাৎ তার দাদা। মা মাখনের পক্ষ লইয়া, অর্থাৎ মা তার ভাইয়ের পক্ষ নিয়ে বলছে, সবাইকে নাড়া দিয়ে তার পৃষ্ঠে 2-3টা আঘাত করার চেষ্টা করলেন, কিন্তু ফটিক কি করলো, মাকে ঠেলে ফেলে দিল। মা চিৎকার করিয়া কহিলেন, আহ, তুই আমার গায়ে হাত তুলিস, এত বড় সাহস তোর? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় প্রণাম করিলেন, অর্থাৎ তার দাদাকে প্রণাম করলেন। কে প্রণাম করলেন? ফটিকের মা। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন, অর্থাৎ অনেক দিন থেকে দাদা বাড়িতে নেই, পশ্চিম দিকে কাজ করতে গিয়েছে। পশ্চিম অর্থাৎ তাদের কলকাতার পশ্চিম দিক। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, অর্থাৎ ফটিকের কিন্তু বাবাও মারা গেছে। কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বর বাবু তাহার ভগ্নীকে দেখিতে আসিয়াছেন। তাই এই কাজের সূত্রে বিদেশে থাকার দরুন সে ফটিকদের বাড়িতে আসেনি। তাই আজকে বহু বছর পর ফটিকদের বাড়ি এসেছে তার মামা। কিছুদিন খুব সমারোহ গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বর বাবু তাহার ভগ্নীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্পর্কে প্রশ্ন করলেন। উত্তরে ফটিকের অবাধ্য শৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীতলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। অর্থাৎ মাখন কিন্তু পড়াশোনায় খুব ভালো, আর ফটিক হচ্ছে সব থেকে শয়তান, সব থেকে উচ্ছৃঙ্খল, সব থেকে অত্যাচারিত এবং সব থেকে অমনোযোগী এক বাচ্চা। তাই তার ভগিনী কহিলেন, অর্থাৎ তার বোন তার দাদাকে বলছে, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন, ঠিক আছে, তিনি ফটিককে কলকাতায় নিয়ে যাবে এবং নিজের কাছে রেখে মানুষ করবে, অর্থাৎ সে তাকে নিয়ে যাবে। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন, অর্থাৎ তার বোন কিন্তু মানা করলেন না। ফটিককে জিজ্ঞাসা করিলেন,
কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক একেবারে লাফাইয়া উঠে বলে, হ্যাঁ যাব, অবশ্যই যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনো একদিন সে মাখনকে জলে ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। অর্থাৎ একটু হয়তো আবেগের বশে সে দুঃখ পাচ্ছে, কিন্তু এই ফটিক তার মামার সঙ্গে কলকাতা গেলেই ভালো। কেন? কারণ বাড়িতে থাকলে মাখনের সঙ্গে মারামারি করবে, এবং বাড়িতে 3 জন মানুষ, তাই পরিবারের কাজ থাকে, তাই তারা 2 ভাই কখন কি করে বসে, তাই এত কিছু ভাবনা চিন্তা করে সে কিন্তু শহরেই তাকে পাঠিয়ে দিল। কবে যাবে, কখন যাবে বলিয়া ফটিক তাহার মামাকে অস্থির করে দিত। ও মামা, কখন যাবে? আজকে চলো। ও মামা, কলকাতায় যাবে না? উৎসাহে তাহার রাত্রে নিদ্রা অবধি হয় না। কার নিদ্রা হয় না? ফটিকের। কারণ সে ভাবছে আমি কলকাতায় যাব। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। অর্থাৎ যেহেতু সে কলকাতায় থাকবে, তাই এই ঘুড়ি, ছিপ, লাটাই এগুলো কি করবে, তাই সমস্ত কিছু তার ভাইকে দিয়ে দিল। ঠিক আছে, তুমি এগুলো তোমার কাছ থেকেই বা তোমার কাছেই রাখো, আজ থেকে এই ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত কিছুর অধিকার তোমার। অর্থাৎ ফটিক যেন আজকে কত ভদ্র হয়ে গেছে, তার সমস্ত জিনিস তার ভাইকে, অর্থাৎ ওই পূর্বসূত্রে পাওয়া অধিকার থেকে যেভাবে আমরা দান করি সেইভাবে তার ভাইকে দিয়ে গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত, অশিক্ষিত পাড়া গেয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি জ্ঞান কাণ্ড আছে। অর্থাৎ মামি কিন্তু ফটিককে দেখে, অর্থাৎ তার ভাগ্নেকে দেখে আনন্দ পেলেন না, বরং খুব বিরক্তই বোধ হলো, এবং নিজের স্বামীর প্রতি মনের দিক থেকে বলতে লাগলেন যে মানুষটার শুধু বয়স হয়েছে, বুড়ো হচ্ছে দিন দিন, কিন্তু বুদ্ধি শুদ্ধি সব হাঁটুর নিচে। তাই সে কিন্তু তার ভাগ্নে অর্থাৎ ফটিকের প্রতি কোনো ধরনের কোনো আনন্দ পেলেন না, এবং অর্থাৎ পরিবারের আরেকটা যে উটকো ঝামেলা এলো, এই সমস্ত কিছু ভাবতে লাগলেন। এবার বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, স্বভাব নাই, কোনো কাজেও লাগে না। তাই বলছে যে এই 13-14 বছর বয়সের ছেলেদের কি কাজে লাগে? কোনো কাজেই লাগে না। অর্থাৎ যদি বয়স বেশি হতো তাও আলাদা ব্যাপার ছিল। তার নিজের 3টি ছেলে, তাদেরকে দেখতে হচ্ছে, তার উপর একটা আরেক 14 বছর ছেলে। তাই এই 13-14 বছর বয়সের ছেলেদের যে তারা যে কোনো কাজেই আসে না, সেই সমস্ত কিছু কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোভাবে বুঝিয়েছে। স্নেহ উদ্রেক করে না, তার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয়। তার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগলভতা। অর্থাৎ এই 13-14 বছর বয়সের ছেলে মেয়ে যারাই থাকুক না কেন, এই বয়সের চরিত্র বৈশিষ্ট্য এগুলো কোনো কাজের নয়। তাই এই কথাটি কিন্তু তিনি সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ তারা যে অবহেলার পাত্র, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুষ্টি স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। অর্থাৎ 13-14 বছর বয়সের ছেলেদের অত কণ্ঠ ভালো হয় না,
এবং শৈশব অর্থাৎ বাচ্চা বাচ্চা সুলভ স্বভাবও থাকে না যে মানুষ তাকে আদর করবে। লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য তরুটিও যেন অসহ্য বোধ হয়। এবার এই সমস্ত কথা কিন্তু কে বুঝতে পারছে? ফটিক বুঝতে পারছে। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কথাও সে ঠিক খাপ খাইতেছে না। যেহেতু সে খাপ খাচ্ছে না, সেই জন্য আপনার অস্তিত্ব সম্পর্কে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকে। অর্থাৎ সে চায় মামির ভালো এবং সব সময় যেন সে মামির কথা মতো চলতে পারে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। তাদের ইচ্ছা হয় যে একটু স্নেহ, একটু আদর পাই। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটাই প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। যেহেতু 13-14 বছর বয়সের বৈশিষ্ট্য, চরিত্র এবং তাদের স্বভাব ইত্যাদির কথা বলা হচ্ছে, তাই তাদের সঙ্গে অনেকটা প্রভুহীন অর্থাৎ মালিকহীন পথের কুকুরের সঙ্গে তুলনা করা হলো। অর্থাৎ এরা যেন পাড়া ঘুরে বেড়ায় এবং এরা সবসময় শয়তানি করে এবং এরও প্রস্ফুটিত ভাব নিয়ে থাকে, সবসময় আনন্দে থাকে। কিন্তু এখানে ফটিক কোনো কিছুই করতে পারছে না। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। তাই বাড়িতেই ভালো ছিল, বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, কোনো ধরনের কোনো চাপ ছিল না। অথচ এই মামার বাড়িতে এসে সে কিন্তু একটা নরক যন্ত্রণায় দিন যাপন করছে। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাটার মতো বিধে। অর্থাৎ চারিদিক থেকে যেন তাকে কলাপের কাটার মতো তার গায়ে একটা যন্ত্রণা, একটা আঘাত পদে পদে তাকে বিঁধছে। আর এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। অর্থাৎ মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা এবং সমস্ত কিছু দিক থেকে তারাও চায় যে আমরাও স্নেহের সঙ্গে বাড়িয়া উঠি, কিন্তু সে বেড়ে উঠতে পারে না। তাই মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুগ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটা ফটিকের সবচেয়ে বাজিত। অর্থাৎ মামি তাকে এক চোখ দেখতে পারে না। মামি যদি 2 বার তাকে কোনো একটা কাজ করতে বলতো, হ্যাঁ সে করতো এবং সব কথা শুনতো। তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করে বলিত, ঢের হয়েছে, করতে হবে না, থাক, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়ো গে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। তার পড়তে ভালো লাগে না, তারপরেও তাকে পড়তে যেতে বলে। অথচ সে একটা কাজ করতে চায়, কাজে বলছে যে ঢের হয়েছে, করতে হবে না, এই ইত্যাদি ইত্যাদি বলে। ঘরের মধ্যে ইরু বনাদর, ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না। একটু যে ঘুরে আসবে, একটু যে মাঠে গিয়ে খেলবে, সেই ধরনের এই কলকাতার মাঠে বা কলকাতার কথাও নেই। কারণ সে যে নতুন গেছে কলকাতায়, আর এমন তো বয়স নয় যে 18 পেরিয়ে গেছে তার মানে বাইরে গিয়ে আড্ডা টাড্ডা দেবে। একই মামার বাড়ি, তার মধ্যে মামি খুব একেবারে ভয়ঙ্কর স্বভাবের। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়ত। যদি প্রশ্ন আসে কার গ্রামের কথা মনে পড়তো, তাহলে এখানে ফটিক চক্রবর্তীর গ্রামের কথা মনে পড়ে। কারণ গ্রামে সে খেলতো, গ্রামে সে আদর পেত, স্নেহ পেত। প্রকাণ্ড একটা ধাউস ঘুরে লইয়া বউ বউ শব্দে উড়াইয়া
বেড়াইবার সেই মাঠ, তাই রে নাই রে নাই রে না, কি আনন্দ কি আনন্দ। এইভাবে উচ্চে স্বরে অর্থাৎ স্বরচিত রাগিনী আলাপ করিয়া অর্থাৎ বিভিন্ন ধরনের গান করতে করতে অকর্মণ্যভাবে কাজহীনভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীর ঘাট, নদীর তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ নদী বা স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করত। অর্থাৎ এগুলো সব গ্রামেই সম্ভব, সে এখন এই কলকাতায় এসে বুঝতে পারছে। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাজে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। অর্থাৎ সে বুঝতে পারছে মায়ের স্নেহ, মা তাকে মারত, তবুও কিন্তু মায়ের স্নেহ তাকে কিন্তু খুব এখন কাঁদায়। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। সবাই পড়াশোনায় ভালো, কিন্তু ফটিক চক্রবর্তী পড়াশোনায় মনোযোগ নেই, সে পড়তে চায় না, সে বকা বকা ভাবে স্কুলের মধ্যে বসে থাকে। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করে থাকতো, কোনো উত্তর দিত না। মাস্টার যখন মারতে আরম্ভ করত তখন ভারক্রান্ত গাধার মতো সেগুলো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইতো তখন জানলার কাছে দাঁড়াইয়া সে দূরের বাড়িগুলোর ছাদ দেখতে শুরু করে। যখন দুপুরবেলা হয় সে কোনো একটা ছাদে দুটো একটা ছেলে মেয়ে দেখলে এটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়ে যাইতো, তখনই তার মনে একটা অধীর অধীর একটা অস্থিরতা উঠে যে আমিও যদি তাদের সঙ্গে খেলতে পারতাম। এদিন অনেক প্রতিজ্ঞা করি অনেক সাহসে সে মামাকে জিজ্ঞাসা করেছিল, মামা মামা আমি মার কাছে যাব, মামা আমাকে মার কাছে নিয়ে চলো। মামা তার উত্তরে বলিয়াছিলেন, ঠিক আছে, আগে স্কুলে ছুটি হোক। স্কুলে তো এখনো ছুটি দেয়নি, স্কুলে ছুটি হোক, তাহলে আমি তোমাকে সেই তোমার মায়ের বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি রেখে আসব। কার্তিক মাসে পূজার ছুটি, সে এখনো ঢের দেরি। এদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি করতে পারে না, তারপর বই হারিয়েছে। তাই মাস্টার প্রতিদিন তাহাকে অন্তত প্রতিদিনই কি করে মারধর করে এবং অপমান করত। স্কুলে তার এমন অবস্থা হইল যে তার মামাতো ভাইরা তাহার সহিত সম্পর্ক স্বীকার করতেও লজ্জা করছে, যে ও আমার মামা, মানে তার মামাতো ভাইরা বলছে ও আমার পিসিত ভাই নয়। এই ধরনেরও একটা ভাব তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, কারণ পড়াশোনায় ভালো না এবং গেয়েও গ্রাম্য একটা ছেলে, সে শহরের স্কুলে পড়তে এসেছে এবং তার মামা সে স্কুলে দিয়েছে, তাতে তারাও তার পিসির ছেলের সঙ্গে মিশতে চায়। কার ছেলে? বিশ্বম্বরের ছেলেরা। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্য বোধ হওয়াতে এদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া বলিল, মামি বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করে বলিল, বেশ করেছ, ভালো করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে, অত টাকা নেই আমার কাছে বাবু। অর্থাৎ মামিও কিন্তু তাকে রাগ দেখালো। ফটিক আর কিছু না বলিয়া যখন চলে আসলো, সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের উপর তার অভিমান হচ্ছে, নিজের হীনতা এবং নিজের দারিদ্রতা তাকে কিন্তু মাটির সঙ্গে মিশে দিল। স্কুল থেকে ফিরে এসে রাত্রে খুব মাথা ব্যথা, জ্বর এবং গাটা শিরশির করতে লাগলো। সে নিজে বুঝতে পারলো যে তার জ্বর এসেছে, বুঝতে পারলো যে তার ব্যথা ব্যামো এবং মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে, অর্থাৎ মামিকে বলাটাও তার ঠিক মনে হচ্ছে না। তাই মামি এই ব্যামোটাকে যে কি রূপে এটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবে তা সে স্পষ্ট উপলব্ধি করতে পারলো। যে যখন বইয়ের কথা বলি তাতেই মামি রেগে যায়, আবার যদি বলি মামি আমার জ্বর হয়েছে, আমার শরীর খারাপ,
তাহলে তাকে হয়তো মারতেও আসতে পারে। সে কিন্তু আগেই বুঝতে পারল। রোগের সময় অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরও প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। সে এটাও স্বীকার করছে যে না, মামিকে বলবো, মামি যদি অন্য কিছু বলে। তাই সে আর মামির প্রতি আশাও ছেড়ে দিল, অর্থাৎ থাক, এভাবেই কি হবে দেখা যাবে। পরের দিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে বৃষ্টি পড়ছে, সুতরাং তাহার খোঁজ করতে লোকজনকে অনেক ভিজতে হলো। অবশেষে কথাও পাওয়া গেল না। বিশ্বম্বর বাবু এবার পুলিশে খবর দিল। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি তাদের অর্থাৎ বিশ্বম্বর বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং ঝুপঝুপ করে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে, রাস্তায় এগাটু জল পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে। সেই দুইজন পুলিশ লোক গাড়ি থেকে ফটিককে ধরে নামায় বিশ্বম্বর বাবুর বাড়ির সামনে উপস্থিত করল। এবার আপাদমস্তক অর্থাৎ পা থেকে মাথা অবধি ভিজা সেই শরীর নিয়ে, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু একেবারে লোহিত বর্ণ, থরথর করে কাঁপছে সেই ছেলেকে বিশ্বম্বর বাবু প্রায় কোলে করে তাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন পুলিশদের কাছ থেকে। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে এত কেন কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও তো। এত যন্ত্রণা, এত অসহ্য, অর্থাৎ এত কিছু ভালো লাগে না। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই। মামির এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন, অর্থাৎ মামি ঠিকমতো খেতে পারে নাই। আর এই ধরনের যদি উটকো ঝামেলা বারবার দেখা দেয় তাহলে আবার কেমন লাগে না? তাই তার মামির মেজাজটা খিটখিট করছে। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, মা, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। সে বলছে, আমি তো বাড়ি যাচ্ছি, আমাকে ফিরিয়ে এনেছে কেন? আমি থাকবো না। বালকের জ্বর খুব অনেকটাই বেড়ে উঠল। সমস্ত রাত্রি সে বকতে শুরু করলো, অর্থাৎ প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আসলেন। ফটিক তার রক্তবর্ণ চোখ একবার উৎমীলিত করে কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, মামা, আমার ছুটি হয়েছে মামা, আমি বাড়ি যাব মামা। বিশ্বম্বর বাবু রুমালের চোখ মুছিয়া সস্নেহে তার ভাগনার শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকতে লাগলো, মা, মা, আমাকে মারিস নে রে মা, সত্যি বলছি রে মা, আমি কোনো দোষ করিনি, ওরা মিথ্যে বলছে, মা, আমাকে মারিস না রে মা। অর্থাৎ জ্বরের গায়ে, অর্থাৎ এই অসুখের গায়ে সে মুখের মধ্যে আবোল তাবোল যা তা বকতে শুরু করেছে। পরের দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় যেন ফ্যালফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিতেছিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। অর্থাৎ সে সেই বিছানায় শুয়ে চারিদিকে দেয়ালের চারিদিকে তাকাচ্ছে এবং ভাবছে যে তার মা কখন আর তার মায়ের জন্য অপেক্ষা করছে। বিশ্বম্বর বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি বাবু, তুমি একটু সুস্থভাবে শুয়ে থাকো। তাহার পরের দিন কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, আপনার ভাগ্নের অবস্থা খুবই খারাপ বিশ্বম্বর বাবু, ওনার মাকে আসতে বলুন। বিশ্বম্বর বাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা বা অপেক্ষা করতে লাগল। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক পাও মেলে না, দো বাও মেলে না, এক বাও মেলে না, দো বাও মেলে না। অর্থাৎ অসুস্থ শরীরে মুখ থেকে সে
এই ধরনের আওয়াজ করতে লাগলো। অর্থাৎ কলকাতায় আসার সময় কতকটা রাস্তায় স্টিমারে আসতে হয়েছিল। সেই খালাসিরা নদীতে যখন কাছি ফেলে, সেই কাছি ফেলে সুর করে জল মাপিত। ফটিক প্রলাপে বকতে বকতে সেই তাদের মতো অনুকরণ করে করুণ স্বরে জল মাপতেছে। সে কোথাও কুল পাচ্ছে না, কোথাও কিনারা পাচ্ছে না, কারণ তার জীবনের শেষ হতে চলেছে। সে যন্ত্রণায় কাতর, মায়ের জন্য কাতর। যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশ্মি ফেলিয়া কথাও তাহার তল পাইতেছে না। তার কষ্ট হচ্ছে, সে সমুদ্রে যাত্রা করছে, এখানে তল পাওয়া খুব কঠিন। এক বাও মেলে না, দো বাও মেলে না। এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে করিতে বলিলেন, ফটিক, সোনা, সোনা মানিক আমার। বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোক উচ্ছ্বাস নিবৃত করিয়া তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন। কে ডাকলেন? তার মা। কার মা? ফটিকের মা। বাবু, সোনা, সোনারে মানিক। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ মা, মা। মা আবার ডাকলেন, ওরে ফটিক, বাপধন, আমার সোনা মানিক, মানিক রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ এই ফটিক যেন একটা অপ্রস্ফুটিত ফুল, অনাদরে অবহেলায় মানুষ হতে গিয়ে সে যেন জীবন থেকে ছুটি নিয়ে নিল। তার কষ্ট কেউ বুঝতে পারল না। বাড়িতে ভেবেছিল সুখে শান্তিতে এবং একটু বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সে প্রাণ চঞ্চল জীবনটাকে অতিবাহিত করবে, কিন্তু মা তাকে পাঠিয়ে দিয়েছিল তার মামার সঙ্গে, যাতে সে শহরে গিয়ে মানুষ হতে পারে। কিন্তু মা বুঝতে পারল না সেই 13-14 বছর বয়সের ছেলে ফটিক সেখানে কিভাবে থাকছে, কিভাবে মানুষ হচ্ছে। তাই অবহেলায় যন্ত্রণায় ফটিক যেন নিজের জীবনকে একেবারে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত ভাবে কাটিয়েছিল। অর্থাৎ এই ফটিক যেন সারা জীবনের জন্য ছুটি নিয়ে নিল। আমরা যখন স্কুল থেকে ছুটি পাই তখন আমাদের মনে হয় স্যারেদের থেকে ছুটি পেলাম, এবং আর সেই টাইমিং মেনটেন করে আসতে হবে না। সত্যি তখন কত আনন্দ লাগে। কিন্তু এই ছুটি সেই ছুটি নয়, এই ছুটি হচ্ছে একেবারে জীবন থেকে জীবনকে নিয়ে ছুটি, অর্থাৎ একেবারে মৃত্যু। তাই আজকের দিনে দাঁড়িয়েও সমাজের মধ্যে সেই 13-14 বা 15-16-17-18 বছরের যে বালক বালিকা যারা আছে তারাও কিন্তু মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আর সেই আকৃষ্টতা থেকেই অনেকে ভুল রাস্তা বেছে নিচ্ছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির জন্য অনেকে কিন্তু মারা যাচ্ছে। তার জন্য দায়ী কারা? সেই সমস্ত মা বাবারা। তো ঠিক এখানেও অর্থাৎ এই ফটিকের মৃত্যুর জন্যে তার মা, তার মামি এবং তার মামা তারা বুঝতে পারেনি তাদের ইচ্ছে চাহিদা, তারা কি চায়, সেই সমস্ত কিছু বুঝতে না পেরে সেই 13 বছরের ফটিক চক্রবর্তী যেন এটা অপ্রস্ফুটিত ফুল অঝরেই ঝরে পড়ল।
থ্যাংক ইউ।